হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে আন্ডারস্ট্যান্ডিং জিও পলিটিক্সের ফার্স্ট এপিসোডে আমরা ডিসকাস করব ইউএস ইরান যে কনফ্লিক্ট হচ্ছে তার পেছনে কি ভূ রাজনৈতিক কারণ, তার পেছনে যে জিও পলিটিক্স, তার রিজনটা কি। এটা আমরা আনফিল্টার্ড হয়ে কিন্তু এটার যে রিজনটা তার ডিসকাস করব, আলোচনা করব। শুরু করা যাক। আমরা সবাই জানি যে ইউএস আর ইরানের মধ্যে এখন যুদ্ধ চলছে। এটা দেখতে পাবো ইরান, এটা ইন্ডিয়া, গুজরাট। তো আমাদের খুবই কাছে এই যুদ্ধটা চলছে, আমরা সবাই জানি। তো এই যুদ্ধটার আসল যে পেছনে যে রিজন থাকে, আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি রিজন, আমরা রিজনটা কি জানি যে ইরান নিউক্লিয়ার নিউক্লিয়ার বোম বানাতে চাইছে, বাট ইউএসএ অ্যান্ড ইসরায়েল এটার এগেনস্টে কাজ করছে যে তারা বানাতে দেবে না। শুধুই কি এটাই রিজন, নাকি অন্য কোনো রিজন আছে, তা আমরা আজকে পাবো। এখানে আমাদের ম্যাপের সাহায্যে দেখছি যে অনেক ইউএস এর, কিন্তু এগুলো সব ইউএস এর বেস, পুরো চারিদিকেই কিন্তু রয়েছে ইরানের। তো ফার্স্ট রিজনটা আমরা যদি দেখতে পাই যে কি রিজনের জন্য ইউএসএ ইরানকে অ্যাটাক করলো। দেখো, মেইনটেইনিং ইউএস হেজেমনি ইন দ্য মিডল ইস্ট। ইউএস এই মিডল ইস্ট বলতে এই রিজিয়নটার কথা বলা হচ্ছে, যেখানটায় সৌদি আরবিয়া, ইরান, এই যে পুরো এরিয়াটা কিন্তু মিডল ইস্ট। এই এরিয়াটাতে ইউএস তার নেতৃত্ব কর্তৃত্ব বজায় রাখতে এই কনফ্লিক্টে গেছে। এইবার কথা হচ্ছে, নেক্সট কোশ্চেন, এই রিজনটা কেন ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে এই রিজনটা কিন্তু অয়েল রিচ কান্ট্রি। এখানে এই যে সৌদি আরবিয়া, ইরাক, কাতার, কুয়েত, এখানে হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যেটা আমাদের বলি আমরা এলএনজি। তো এখানে কিন্তু ভরপুর সম্ভার ইরান। তো এই এরিয়ায় যে ডোমিনেন্স রাখবে, সে কিন্তু গ্লোবাল এনার্জি মার্কেটে তার কর্তৃত্ব স্থাপন করবে। তো এইখানটা তো বুঝলাম এই এরিয়ার কি ইম্পর্টেন্স। কিন্তু কনফ্লিক্টটা কেন হচ্ছে? কনফ্লিক্ট হচ্ছে এই এরিয়ায় যে একটা মেজর প্লেয়ার, যে কিনা জিওগ্রাফিক্যালি অনেক বড়, একটা সিভিলাইজেশনাল কান্ট্রি, যার একটা হিস্ট্রি আছে, সিভিলাইজেশনাল হিস্ট্রি। যেমন আমাদের ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে, যেমন সিন্ধু সভ্যতা আমাদের রয়েছে, তেমনি ইরানের কিন্তু পারস্য সভ্যতা। তো এটা যেহেতু সিভিলাইজেশনাল স্টেট এবং এত বড় জিওগ্রাফি, এত ট্যালেন্টেড একটা কান্ট্রি, এবং অয়েল রিচ ন্যাচারাল যে সম্পদের রিচ কান্ট্রি, সে কিন্তু ইউএস এর হেজেমনি মেনে নেয়নি, ইউএস এর নেতৃত্ব লিডারশিপ মেনে নেয়নি। সে একটা আলাদা স্ট্যান্স রাখছে, যে ইউএস এর কথা মানছে না। তো এরকম যদি একটা কান্ট্রি এই একটা এরিয়াতে বিরাজ থাকে, এই এরিয়াতে যদি থাকে, সেই ইউএস এর কথা মানছে না, তাহলে ইউএস এর কর্তৃত্বের উপরে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসছে। তো সেহেতু কি করছে, ইউএসএ কিন্তু এই কনফ্লিক্টে গেছে ইরানকে শিক্ষা দিতে, আর ওই রিজিয়নে নিজের কন্ট্রোল রাখতে। তো এটা কি বলছে যে যে ইরান যে চেষ্টাটা করছে ইউএস এর ডোমিনেন্সটাকে কমানোর, সেটার এগেনস্টে কিন্তু ইউএস নামছে। আমরা দেখে নেবো যে এখানটা দেখো, ইউএস কিন্তু পুরো ইরানকে ঘিরে কিন্তু তার বেসিস রয়েছে। ওমান, ইউই ম্যাপ কিন্তু ইউপিসির দিক থেকেও ইম্পর্টেন্ট এবং আদার্স এক্সামের দিক থেকেও ইম্পর্টেন্ট। দেখো, টোটাল জায়গাটাই কিন্তু ইউএস এর ম্যাপ। কারণ এইখানটায় ইউএস এর কেন এত বেসিস, কারণ আমি বললাম যে এটা কিন্তু ন্যাচারাল রিসোর্সের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ জিওপলিটিক্যাল থিঙ্কার্সরা বলছে, সেটা হচ্ছে গ্লোবাল অয়েল সিস্টেম অ্যান্ড পেট্রো ডলার। আমরা খুব শুনছি ব্রিক্স কারেন্সি। ইন্ডিয়া কিন্তু খুব মানে জোর সোর্সে কিন্তু ব্রিক্স কারেন্সি নিয়ে কিছু বলছে না, একটা ব্যালেন্স স্টেটমেন্ট দেয়। কেন দেয়? এইটা হচ্ছে তার রিজন। এখনো কিন্তু ইউএস এর ডোমিনেন্স শেষ হয়নি। তো ব্রিক্স কারেন্সি মানে হচ্ছে ইউএস ডলারের অপোজিটে একটা নিউ কারেন্সি আনা, ইউএস ডলারকে চ্যালেঞ্জ করা। ইউএস এর যে সুপার পাওয়ার, তার বেশি হচ্ছে কিন্তু ইউএস ডলার, এবং তাকে চ্যালেঞ্জ কি করে করছে? একটা আদার্স কারেন্সি দিয়ে বা লোকাল কারেন্সি প্রমোট করে। লোকাল কারেন্সি মানে যেমন ইন্ডিয়ার রুপিস, চায়নার রেমিনবি বা ইউয়ান। তো এগুলো হচ্ছে লোকাল কারেন্সি। তো এই যে ইউএস ডলার, এই ইউএস ডলার ব্যাকআপ কোথার থেকে পায়? এই পেট্রো ডলার কনসেপ্টটা থেকে। পেট্রো ডলার কি? ইউএস এর সাথে সৌদি আরবে এবং মিডল ইস্টের ওই কান্ট্রিগুলোর কিন্তু একটা চুক্তি হয়েছে। এই যে মিডল ইস্টে যেসব কান্ট্রিগুলো আছে না, এই যে সৌদি আরবিয়া, ওমান, ইউএই, কাতার, বাহরিন, কুয়েত, ইরাক, এদের একটা চুক্তি আছে যে এরা যদি তেল কাউকেই বেচে, তেল এরা পৃথিবীর যে কাউকে বেচবে, তারা ইউএস ডলারে বেচবে। ইউএস ডলারে বেচলে কি হবে কি, এই ইউএস ডলারের কিন্তু
ভূমিকা বা গুরুত্ব ইম্পোর্টেন্স সবসময় বজায় থাকবে। কারণ আমরা জানি তেল ছাড়া কিন্তু আমাদের বিশ্ব রান করবে না। এরোপ্লেন থেকে শুরু করে আমাদের রাস্তার গাড়ি, ইভেন আমাদের বাড়ির যে এলপিজি সিলিন্ডার সেটাও কিন্তু ওই তেলের থেকেই আসে। তো ইউএস ডলারের ডোমিনেন্সটা কিন্তু আমেরিকা এইভাবে বজায় রেখেছে। তো এই পেট্রো ডলার সিস্টেমটাকে চ্যালেঞ্জেস আসছে কিভাবে? আমরা জানি যে ইরান কিন্তু ইন্ডিয়াকেও যখন লাস্ট তেল সাপ্লাই দিয়েছিল 2017 এ ওই ওই সময়টার দিকে, সেই সময়তেও কিন্তু রুপিতেই সেটেলমেন্টটা হচ্ছিল। ইভেন ও এখনো পর্যন্ত ইরান এখনো পর্যন্ত চায়নাকে অয়েল দিচ্ছিল কিন্তু চাইনিজ কারেন্সিতে, যেটা হচ্ছে রেমিনবি বা ইউয়ান বলা হয়, চাইনিজ ইউয়ান। তো এটা কি হচ্ছে, ডিরেক্ট চ্যালেঞ্জ করছে ইউএস ডলারকে। ১ম পেট্রো ডলার। সেকেন্ড হচ্ছে গ্লোবাল অয়েল সিস্টেম। আমরা জানি এর সাথে লিঙ্ক করতে পারি ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল রিজার্ভ কান্ট্রি। তো ভেনিজুয়েলাকে কেন অ্যাটাকড হলো? ও কিন্তু আল্টিমেটলি অয়েলের জন্যই। অয়েল ইউএস কোম্পানি কিন্তু কব্জা করে নিল ভেনিজুয়েলা। এখন যদি ইরানের অয়েলকে স্টপ করা যায় বা ওদের কন্ট্রোলে রাখা যায়, আল্টিমেটলি কি হবে, কি অয়েলের প্রাইস বাড়বে। ইভেন এখন কিন্তু আমেরিকার লার্জেস্ট অয়েল প্রডিউসারের মধ্যে চলে এসছে। তো তার ফলে কি হবে, আমেরিকান কোম্পানি এবং আমেরিকান গভর্নমেন্ট কিন্তু ডিরেক্ট প্রফিট করবে। তো অয়েলের, গ্লোবাল অয়েলের উপরে কন্ট্রোল করার জন্য এবং ডলারের যে সেই বার্চাস, ওটাকে বজায় রাখার জন্য, ডোমিনেন্স বজায় রাখার জন্য এই কিন্তু ওয়ারটা হলো আল্টিমেটলি। এই যে এই যে সবথেকে বড় জিনিস হচ্ছে গ্লোবাল অয়েল সিস্টেমটাকে কিভাবে কন্ট্রোল হচ্ছে। আমরা জানি 20% গ্লোবাল অয়েল যে অয়েল যায়, সেটা কিন্তু এই স্টেট অফ হরমুজ দিয়ে যায়। আচ্ছা, স্টেট অফ হরমুজটা কোথায়? আমরা যদি দেখি, এটা হচ্ছে স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজ বলতে এই যে ইরান রয়েছে, এটা হচ্ছে ইরান। আর এটা কি ওমান অ্যান্ড ইউই এর মাঝখান থেকে একটা স্ট্রেট আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, এখানে ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে। আর এইটা হচ্ছে পার্সিয়ান গলফ, যেখান থেকে তেল, সৌদি আরবের তেল, ইউএই তেল, কাতারের তেল, বাহারিনের গ্যাস এখান থেকে কিন্তু পাস হয়। তো ইরান যদি একটা হোস্টাইল কান্ট্রি ইউএস এর দিক থেকে, সে যদি এটাকে চোখ করে দেয়, যেটা ও এখন করেছে, যে অন্যান্য দেশের তেলকে যেতে দিচ্ছে না, তার ফলে কি হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু অয়েল ক্রাইসিস হবে, এনার্জি ক্রাইসিস হবে। আর এইখানে বেশিরভাগ দেশের সাথে কিন্তু ইউএস এর বিজনেস চলছে। তো ওই অয়েল সিস্টেমটাকে নিজের কবজায় রাখার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি চায়নাকে কন্টেইন করার জন্য, এইখানটায় এই যুদ্ধের মেইন টার্গেট চায়না। কারণ কি? আমরা একে, একে সবকিছু জানবো। চায়নার 80% অয়েল এইখান থেকে যায়, স্ট্রেট অফ হরমুজ থেকে যায়। স্ট্রেট অফ হরমুজ আটকা থাকবে। ইন্ডিয়ান ওশিয়ানের এই এরিয়া যত বিজি থাকবে, যত এই ওয়ার প্রন থাকবে, আমেরিকার কন্ট্রোলে থাকবে। চায়না এক্সপোর্ট করতে পারবে না ইউরোপে। চায়নার অয়েল যাবে না চায়নাতে। তার ফলে কি হবে, চায়নার ইকোনমিক ইঞ্জিন কিন্তু স্লো হয়ে যাবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন। তো পেট্রো ডলার সিস্টেম যেটা অলরেডি ডিসকাস করলাম, অ্যান্ড তার স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন, ইউএস এর যে ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু বজায় থাকবে। এই যে আমরা দেখে নেবো, দেখো যে এখানে আর্টিকেল, যে হোয়াট ইউএস কন্ট্রোল ওভার ভেনিজুয়েলস অয়েল উড মিন ফর জিওপলিটিক্স ক্লাইমেট। তো আলটিমেটলি তার তেল বেচাটাই হচ্ছে তার মূল লক্ষ্য। কন্টেইনিং রাশিয়া, চায়না, ইরান অ্যাক্সেস, এবং লাস্ট যেটা ৩ নম্বর যেটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা জানি যে রাশিয়ান ওয়ারে কিন্তু ইরান অনেক ড্রোন সাপ্লাই দিয়েছিল। আমরা জানি যে রাশিয়ান ওয়ারে সে ড্রোন সাপ্লাই দিয়েছে। আর চায়নার সাথে একটা 25 ইয়ার্সের সে একটা চুক্তি করে রয়েছে ৪০০ বিলিয়ন ইউএস ডলারের। সেটা কি, যে লং টার্ম ইকোনমিক এঙ্গেজমেন্ট। ইরান তেল সাপ্লাই করবে, তেল, ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু চায়নাকে সাপ্লাই করবে। তো এই জিনিসগুলো যে একটা অ্যাক্সিস ক্রিয়েট হয়েছিল রাশিয়া, চায়না, ইরানের, সেইটাকে কিন্তু ভাঙার জন্য, বিশেষ করে চায়নাকে ওয়ান সাইডেড করার জন্য এই স্টেপটা কিন্তু ইউএসএ নিয়েছে। তো এই যে এদের এক্সিস হয়েছে ৩ জনের, যে একটা এক্সিস, এখানে ইরান দেখবো, চায়না দেখবো, রাশিয়া দেখবো। এর ফলে কি হলো, ভেনিজুয়েলা থেকে অয়েল নিত চায়না, সেটা কাট হয়ে গেল, ভেনিজুয়েলা কাট। ইরান থেকে নিত, ইরান কাট। এইবার একটা ইম্পর্টেন্ট দিক আমরা এখন রিসেন্ট খবর আসছে, সেটা হচ্ছে কি, রাশিয়ার থেকে কিন্তু যে অয়েল ট্যাঙ্কার, সেটা ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে। কেন ইন্ডিয়াতে এন্ট্রি নিয়ে নিল হঠাৎ করে? এটা বলা হচ্ছে যে একটা ওয়ান সাইডেড এসে গেছে। ইউএসএ, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া এরা একটা ওয়ান সাইডেড গেম খেলছে। গেমে চলে এসছে। অ্যান্ড অপোজিটে আল্টিমেটলি কন্টেন্ট করা হচ্ছে কি, চায়নাকে। অয়েল যাচ্ছে না কার? চায়নাতে।
আর আ পার্টনার কার কমে যাচ্ছে, অ্যালাইস কার কমছে? চায়নার, ইরান প্লাস ভেনেজুয়েলা। তো এটার মূল লক্ষ্যই কিন্তু ট্রাম্পের মূল লক্ষ্যই হচ্ছে তার পেট্রো-ডলার, তার ডলারকে ডোমিনেন্স বজায় রাখার জন্য, চায়নাকে কন্টেইন করার জন্য। আর নেক্সট হচ্ছে কি? ইরান যে মিডল ইস্টে যে প্রভাব খাটাচ্ছিল সেটাকে কন্টেইন করে দেওয়া। বোঝা গেল? তো আজকের আই থিংক এই টপিকটা থেকে আমরা বুঝতে পারলাম যে ইউএস-ইরান কনফ্লিক্ট এর মধ্যে যে মেইন কারণগুলো, যে জিওপলিটিক্যাল রিজন গুলো সেটা আমরা বুঝতে পারলাম। এবং এইভাবে করে আমরা বিশ্বের যে বিভিন্ন জিওপলিটিক্যাল ইভেন্ট ঘটছে তার একে তার ভেতরে ঢুকে তার মেইন যে আনফিল্টার টপিক গুলো সেটাকে বের করে আনবো এবং সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের বা আমাদের পড়াশোনার কাজেও যাতে ইউজ করতে পারি সেটার দিকেও আমরা ধ্যান রাখবো। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।